আজ তোমাদের বলবো মধুপুরের হানাকুঠিরের গল্প। লেখক হিমানীশ গোস্বামী। এটা ঠিক গল্প নয়, একেবারে সত্যি কাহিনী। কিন্তু কেউ আমার কথা বিশ্বাস করবে কিনা সেটা আমি জানি না। আমরা যারা একটু আধটু গল্প লিখে থাকি, অনেক সময় বানিয়ে বানিয়ে এমন সব নানা রকম কাহিনী লিখে থাকি যেটার বেশিরভাগটাই মিথ্যে। তবে আজকে যে গল্পটা তোমাদের শোনাতে চলেছি সেটা কিন্তু পুরোটাই সত্যি। তাহলে চলো কথা না বাড়িয়ে গল্পটা এবার বলি। তখন আমার খুব অসুখ হতো, মাসে একবার অন্তত জ্বরে আক্রান্ত হতাম। ওষুধ টষুধ খেয়ে কোনো মতে সেরে উঠতাম ঠিকই, কিন্তু বেশি দিনের জন্য নয়, ফের আবার জ্বর আসত। আমাদের পারিবারিক ডাক্তার পূর্ণেন্দু চ্যাটার্জি বললেন, এটা শহরের অ্যালার্জি হতে পারে। অন্য গ্রামে গিয়ে মাস দুয়েক থাকলে হয়তো এই বারবারের অসুখে পড়াটা বন্ধ হতে পারে। তিনি বললেন, হরিহর, পারো তো গ্রামের কোথাও তুমি চলে যাও। কলকাতা থেকে সে জায়গাটা যত দূরে হবে ততই ভালো। কাছাকাছি একটা নদী থাকলে সেখানে সকাল বিকেল বেড়াবে, যা ইচ্ছে করবে তাই খাবে, তবে খুব বেশি পরিমাণে কখনোই নয়। দুধ খাবে আর প্রচুর দই খাবে। দিনে রাতে 2-3 ঘন্টার বেশি পড়বে না, একেবারেই লিখবে না। তবে চিঠি তুমি লিখতেই পারো, পোস্ট কার্ডে। আর যদি গল্প লিখতে হয় তাহলে দিনে 1 পাতার বেশি কিন্তু একদম নয়। কোনো ওষুধ কিন্তু খেতে হবে না। আস্তে আস্তে শরীরের প্রতিরোধ ক্ষমতা বাড়াতে হবে। এটা কিন্তু মাথায় রাখতে হবে যে অসুখের থেকে ওষুধ কিন্তু অনেক বেশি শরীরের ক্ষতি করে। তাই যতটা সম্ভব চেষ্টা করবে ওষুধ না খাওয়ার। ডাক্তার তো বলে দিলেন দূরের কোনো গ্রামে চলে যেতে, কিন্তু যাই কোথায়, সঙ্গেই বা কে যাবে? অনেক খোঁজাখুঁজির পর বাবার বন্ধু সুধাংশু কাকা বললেন ওদের একটি বাড়ি আছে মধুপুরে। সেখানে বছরে 2-1 বার বেড়াতে যান, তবে শীতকালটা বাদ দিয়ে, কেননা ওখানে শীতে কিন্তু ভয়ঙ্কর ঠান্ডা। তা তুমি যদি যেতে চাও তো তাতে কোনো আপত্তি নেই। ওখানে রামহরি থাকে, খুব বিশ্বাসী লোক। বললে রুটি তরকারি সব তোমায় বানিয়ে দেবে। ডিম মাছ এসবও সে রান্না করতে পারে। ওখানকার দুধ কিন্তু খুব ভালো, ওখানকার হাওয়াও খুব ভালো। স্বাস্থ্য ভালো করার জন্য কত লোক সেখানে যায়। আমি যাওয়ার আগে বুঝে নিলাম কিভাবে সেখানে যেতে হবে। একদিন ভোরবেলায় মধুপুরের নিরাপদে পৌঁছে গেলাম, আর হাসনুহানা কুটিটিও খুঁজতে খুব একটা বেশি অসুবিধা হলো না। বললাম, বটে হাসনুহানা কঠিন, কিন্তু বাড়ির নামের প্রথম 3টে অক্ষর কেউ বোধহয় দুষ্টুমি করে ভেঙে দিয়েছে। এখন কেবল লেখা আছে হানাকুঠি। নামটা দেখেই মনটা শিউরে উঠল। হানাকুঠি নামটা মনে খুব যে একটা আমোদের সঞ্চার করলো তা কিন্তু নয়। তখনই মনে পড়ে গেল সুধাংশু কাকা কি যেন বলতে গিয়েও বলল না। যাই হোক, অনেক ডাকাডাকির পর রামহরি এসে গেটটা খুলে দিল। আমি একটি চিঠি নিয়ে গিয়েছিলাম সুধাংশু কাকা। সেটি না পড়েই সে আমাকে খুব খাতির করে একতলার একটি ঘরে ঢুকিয়ে দিল। ঢুকেই দেখলাম ঘরে ভর্তি ধুলো, টেবিলে আলমারিতে খাটে কোথায় নেই। রামহরি তাতে লজ্জিত হলো একটু। আগে জানলে সব ঠিক করে রাখত। এ কথাটা সে কতবার যে বলল তার ঠিক নেই। সে আমাকে বাইরের বারান্দার একটা চেয়ারে বসতে দিয়ে কোথা থেকে যেন 2জন লোক এনে ঘর পরিষ্কার করতে লাগলো। মেঝে ধুয়ে দিল পরিপাটি করে, জানলার কাজ ঝকঝকে তকতকে করে দিল, আর বাথরুমটায় কয়েক বালতি জলও এনে দিল। এরই মধ্যে দেখলাম বড় বড় সাইজের 8টা লুচি, সঙ্গে আলু ভাজা আর পাটালি গুড় এনে সামনে রাখলো একজন ঘোমটা পরা মহিলা।
বুঝলাম ও হলো গিয়ে রামহরির স্ত্রী। এত বড় বড় লুচি একসঙ্গে এতগুলো আমি জীবনে খাইনি। গোটা চারেক খাওয়ার পর থালা সরিয়ে রাখলাম। আধ গ্লাস জল খেয়ে চায় চুমুক দিয়ে বুঝলাম চায়ের ব্যাপারে রামহরিদের রুচি আছে। চমৎকার চা। ঘরে ঢুকে সত্যি মোহিত হয়ে গেলাম। বিছানাটাও চমৎকার। পায়ের কাছে ভাঁজ করা কম্বল, সাদা ধপধপ করছে বিছানার চাদর। বেড কভারটাও ভাঁজ করে রাখা রয়েছে পাশে। রামহরি ঠিকই বুঝতে পেরেছিল, যেহেতু আমি সারা রাত খাটাখাটনি করে এসেছি, তার জন্য আমি একটু সময়ের জন্য জিরিয়ে নিতে চাই। দেখলাম ঘরের এক কোণে একটা বইয়ের বড় তাক, তাতে বাংলা ইংরেজি কত বই। আমিও কিছু বই নিয়ে এসেছিলাম, সেগুলো বার করে টেবিলেতে রাখলাম। সঙ্গে ছিল একটা পঞ্জিকাও। এটি আমার মায়ের কীর্তি। আমার মা আবার আমাকে বলে দিয়েছিলেন প্রতিদিন পঞ্জিকা দেখে সেই মতো কাজ করতে হবে। যেমন ধরো, যেদিন উত্তরে যাত্রা নিষেধ সেদিন যেন কোনো মতেই উত্তর দিকে না যাই। যেদিন বেগুন খাওয়া নিষেধ সেদিন যেন আমি এক টুকরো বেগুনও না খাই। আসলে মা জানতেন আমি বেগুন পোড়া আর ভাজা খুব ভালোবাসি। মা দিয়েছে যখন, আমিও পঞ্জিকাটা বার করে টেবিলের ওপর রাখলাম। ওই পর্যন্ত। কে আর ওই সব আজে বাজে সংস্কার আজকাল বিশ্বাস করে। আমি ঘরের তাকের কাছে গিয়ে বইগুলো এক ঝলক মোটামুটি দেখে নিলাম। আমার পড়ার মতো অনেক বই আছে সেখানে। তাছাড়া আছে পুরনো দিনের বাঁধানো প্রবাসী, ভারতবর্ষ, শনিবারের চিঠি, অনেক বই। একখণ্ড বাঁধানো শনিবারের চিঠি নিয়ে বিছানায় শুয়ে কয়েক পাতা ওল্টাতেই ঘুম বেশ জোর চেপে এলো। চিঠিগুলো পাশে রেখে দিয়ে আমি ঘুমিয়ে পড়লাম। ঘুম আমার ভাঙলো সেই বেলা একটায়। তাও ঘুম নিজে নিজে ভাঙেনি। রামহরি ঘরে এসে আমাকে তাড়াতাড়ি উঠতে বলছিল চান করার জন্য, কারণ সে জানালো দুপুরের খাবার তৈরি হয়ে গেছে। গরম জল দেওয়া ছিল বাথরুমে, চান করে নিলাম তাড়াতাড়ি করে। দুপুরের খাওয়া দাওয়া বেশ জমিয়ে করলাম। আলু কপির তরকারি, ছোলার ডাল আর সরু আতপ চালের ভাত, আর একটা কাঁচের বাটি ভর্তি দই এবং প্লেট ভর্তি কালাকাঁদ। খেয়ে দিয়ে আবার ঘুম। ফের রাতের খাওয়ার আর সঙ্গে সঙ্গে আবার ঘুম। রাত্রে অবশ্য ঘরে কেমন একটা আওয়াজ পেয়েছিলাম, খসখস করা আওয়াজ একটা। ঘুম ঠিক ভেঙে যায়নি, তবে মনে হচ্ছিল ঘরে একটা কিছু যেন আছে। বড় ইঁদুর কিংবা হয়তো চামচিকি বা বেড়াল বা বাদুড়, যা কিছু হতে পারে। একবার মনে হয়েছিল উঠে পড়ি, কিন্তু ইচ্ছের সঙ্গে শরীরের যোগ ছিল না। শরীর এতটাই ক্লান্ত ছিল যে ফের গভীর ঘুমে অচেতন হয়ে পড়লাম। আমি এমন ঘুম ঘুমালাম, সকাল 8টার আগে আমার ঘুম ভাঙল না। ঘুম থেকে উঠেই সকালের মিষ্টি রোদ্দুরটা যেন বেশ লাগলো। রাত্রের আওয়াজের কথা তখন মনেই পড়ল না। বাথরুম থেকে বেরিয়ে এবার বারান্দায় গিয়ে বসলাম, আর প্রায় সঙ্গে সঙ্গেই রামহরি খাবার নিয়ে গেল। বড় বড় লুচির সঙ্গে আলু আর বেগুন ভাজা। চা খেতে খেতে মনে পড়ে গেল মায়ের কথা। আজ পঞ্জিকাতে কি লেখা আছে কে জানে। বেগুন ভক্ষণ যদি নিষিদ্ধ থাকে তাহলেই তো ঝামেলার ব্যাপার। ইচ্ছে করেই আর পঞ্জিকা দেখলাম না। খাওয়ার পর একটু ঘুরতে বেরোলাম। সবই তো আমার কাছে নতুন, সবই তো দেখার জিনিস। একটা ব্যাপার দেখে আমার ভালো লাগলো, মাত্র একদিনেই আমার গায়ে যেন বেশ জোর হয়ে গেছে। আগে কলকাতায় থাকাকালীন কিছুক্ষণ হাঁটলেই কিরকম অস্বস্তি হতো, এখন 2 কিলোমিটার গিয়েও মনে হচ্ছে যেন আরো যাই। এখানকার রাস্তাঘাট বেশ ফাঁকা, লোকজন কমই আছে মনে হলো। শীতও ভালো পড়েছে। রাস্তায় যেতে যেতে দেখি একজন বৃদ্ধ ব্যক্তি লাঠি হাতে নিয়ে ধীরে ধীরে আসছেন। আমি পাশ কাটিয়ে চলে যাব ভাবছি, উনি বলে উঠলেন, এদিকে নতুন বুঝি? আমি তো অবাক।
একজনকে দেখে কেমন করে বোঝা যায় সে নতুন লোক? আমি ভেবে পেলাম না। যাই হোক, বললাম, হ্যাঁ, কালই সকালে এসেছি। কোথায় উঠেছেন? আমি বললাম, হাসনুহানা কুঠিতে। ভদ্রলোক হাসতে হাসতে বললেন, ওই হানাকুটিতে রাত্রিরে ঘুম হয়েছিল তো? আমি তো ভারী অবাক হলাম। বললাম, হ্যাঁ, চমৎকার ঘুম হয়েছিল। ভদ্রলোক বললেন, সুধাংশুর বাবা শীতাংশু আমার বন্ধু ছিলেন, বড় ধর্মপ্রাণ লোক ছিলেন। সুধাংশু তোমার কেউ হয় নাকি? আমি বললাম, সুধাংশু কাকা আমার বাবার বন্ধু। আসলে আমার শরীরটা না খুব খারাপ হয়ে যাচ্ছিল, তাই ডাক্তার আমাকে শহর ছেড়ে একটু দূরে কোথাও যেতে বলেছিল। চেনা কারোর সন্ধানে বাড়ি ছিল না, তাই সুধাংশু কাকার এখানে একটি বাড়ি আছে শুনে এখানে চলে এসেছি। এবার ভদ্রলোক বললেন, আমার নাম জ্যোতিপ্রসাদ কর। আমিও এককালে ডাক্তার ছিলাম চন্দননগরে। এখন আর ডাক্তারি করি না, এখানেই থাকি। আমার একটা ছোট্ট বাড়ি আছে এই এই কাছেই। চলে এসো কখনো মাঝে মাঝে সময় হলে। আচ্ছা, একটা কথা জিজ্ঞেস করি, এখানে আসার আগে সুধাংশু তোমাকে কিছু বলেনি? মানে ওই হানাকুটি নিয়ে? আমি বললাম, ওই না তো, কি আবার বলবেন? ভদ্রলোক বললেন, না, এটা তো ও ঠিক করেনি। ওর বলা উচিত ছিল। সুধাংশু ভালো লোক, কিন্তু দায়িত্বের অভাব আছে। আরে বাবা, ওই বাড়িতে একটু ইয়ে আছে, সেটা সবাই জানে। ওনার কথা শুনে এবার আমি একটু ভয়ই পেয়ে গেলাম। ইয়ে আছে মানে? জ্যোতিপ্রসাদ বাবু বললেন, ইয়ে আছে মানে শুনতে হলে একটু সময় লাগবে। তুমি বাপু আমার বাড়ি চলো, সব বলবো। কাছেই আমার বাড়ি। আমরা হাঁটতে হাঁটতে 3 মিনিটেই সেখানে পৌঁছে গেলাম। জ্যোতিপ্রসাদ বাবু বাড়িতে ঢুকতেই একটা বাঘা কুকুর আমাদের লেজ আর জিভ নেড়ে অভ্যর্থনা করলো, ঘেউ ঘেউ করে বলল নমস্কার। জ্যোতিপ্রসাদ বাবু একটু চেঁচিয়ে বললেন, রাধা, আমার জন্য 1 কাপ চা আর একটু বিস্কুট পাঠিয়ে দাও তো। কলকাতার বন্ধু এসেছে আমার। এই কি যেন তোমার নাম বললে? এবার আমি বললাম, আগে আমার নাম হরিহর গাঙ্গুলি। উনি চেঁচিয়ে বললেন, এর নাম হরিহর গাঙ্গুলি, সুধাংশুর বন্ধুর ছেলে। সরিষারাতে হানাকুটিতে এসেছে। ওমা, সে কি গো! বলেই একজন বয়স্ক মহিলা প্রায় ছুটে এলেন। বয়স অনেক হলেও শরীর বেশ মজবুত আছে। তিনি বললেন, কি সর্বনাশ! ওই বাড়িতে শরীর সারাতে কেউ আসে নাকি? ওখানে সুধাংশুর বাবা। আহা, বড় ভালো লোকটি ছিলেন। কি হয়েছে ওকে বলেছ? এই তোমার নাম যেন কি বললে, ভুলেই গেলাম। আমি আমার নাম বলতে উনি বললেন, নামটা মোটামুটি ঠিকই আছে, নামটা ওদের বিতৃষ্ণা এনে দিতে পারে, তবে নামের সঙ্গে একটা রাম থাকলে ভালো হতো। ওই জগতের ওরা রাম নামটাকে ভারী ভয় পায়। রাম নাম যার, তাকে তারা এড়িয়েই চলে। আমার তখনই কেমন জানি গাটা ছমছম করে উঠল। আমি বললাম, দাদু, আমার না ভয় করছে ভীষণ। জ্যোতিপ্রসাদ বাবু হা হা করে হেসে উঠলেন, বললেন, ভয় তোমার একটু পাওয়া দরকার। সুধাংশুর বলা উচিত ছিল যে ওই বাড়িতে ওর বাবার কি ভয়াবহভাবে মৃত্যু হয়েছিল প্রায় 7 বছর আগে। শীতাংশু লোকটা বেশ ভালোই ছিল, খুব সাত্ত্বিক ধরনের লোক, একেবারে ভেজিটেরিয়ান ছিল, ডিম পর্যন্ত খেত না। তোমাকে সংক্ষেপেই বলি,
ওর কাছে তখন ছিল বেশ কিছু টাকা। শীতাংশুর এক ভাই ওই অঞ্চলে একটা বাড়ি কিনবেন বলে 1050 টাকা অ্যাডভান্স দেওয়ার জন্য টাকাটা শীতাংশুর কাছে রেখে গিয়েছিল। শেষে কি যেন এক কারণে বাড়িটার কেনা হলো না, তাই টাকাটা শীতাংশুর কাছেই ছিল। এরই মধ্যে খবর পেয়ে একদল ডাকাত ওই বাড়িতে হানা দিয়ে শীতাংশু বাবুকে খুন করে টাকা নিয়ে পালিয়ে গেল। গত 7 বছর ধরে শীতাংশুর আত্মা ওই বাড়িতেই আছে। ওরে বাবা, কি সাংঘাতিক! আত্মা আছে? ওই হানাকুটিতে, ওই হাসনাকুটিতে, ও সুধাংশু কাকার বাবার আত্মা জ্বালাতন করছে গত 7 বছর ধরে। দাদু আমায় বাঁচান, কি করবো এবার আমি? জ্যোতিপ্রসাদ বাবু বললেন, আরে ভয় পেও না, লোকটা খুব একটা বিপজ্জনক নয়। লোক মানে শীতাংশুর আত্মার কথা বলছে। প্রেতাত্মা হলেও সতাত্মা, এক হিসেবে মহাত্মাও বলা যায়। তবে এই যে বললেন ওনার আত্মা নাকি সবাইকে জ্বালাতন করে? আরে ওটা কিছু না, তবে কোনো লোক ওর ঘরে ঘুমালে উনি কিন্তু বেজায় খেপে যান। উনি করেন কি জানো? আস্তে করে মশারি তুলে লোকটিকে ধরে নিয়ে হয়তো 1 কিলোমিটার দূরে বট গাছের উপরে শুয়ে দিয়ে আসে। লোকেরা জেগে উঠে হাউমাউ করে ওঠে, আর শীতাংশুর আত্মা তখন ধেই ধেই করে নাচতে থাকে। কখনো তো এমন হয় হাট থেকে তুলে নিয়ে একেবারে স্টেশনে ট্রেনের ফার্স্ট ক্লাস কামরায় আলতোভাবে শুয়ে দিয়ে আসেন। একবার একজন বেপরোয়া ইংরেজ সাহেবকে কোথায় রেখে এসেছিল তুমি জানো? সে ভারী আমোদের ব্যাপার। একেবারে সেই সাহেবের বাড়ি ইংল্যান্ডে। কথাটা শুনে আমার মোটেই আমোদের বলে মনে হলো না। আমি বললাম, এ তো খুব অন্যায় কথা। মানে আমি আসার আগে সুধাংশু কাকার এইসব কথা কিন্তু আমাকে বলা অবশ্যই উচিত ছিল। জ্যোতিপ্রসাদ বাবু এবার বললেন, ওর মনে হয় কিছু একটা ভুল হয়েছে, কেননা ও যাদের যাদের এখানে মানে হানাকুটিতে পাঠিয়েছে প্রত্যেককে কিন্তু সে সব কথাই খুলে বলেছে, এমনকি পই পই করে সাবধানও করে দিয়েছে। কিন্তু কথায় আছে না, সুখে থাকতে ভূতে কি নয়? এমন সব লোক এই দুনিয়ায় আছে যারা ইচ্ছে করে এইসব বিপজ্জনক জায়গায় বাহাদুরি নিতে আসে। তাদের উদ্দেশ্য কি জানো? লোকে যাতে তাদের বলে, বাবা কি সাহস লোকটার, কি মনে জোর। এর আগে যারা এসে বিপদে পড়েছিল তাদের প্রত্যেককে সুধাংশু যে সাবধান করে দিয়েছিল সেটা আমি জানি। কেবল তোমার বেলায় কেন সাবধান করলো না সেটাই আমি ভাবছি। একটু থামলেন জ্যোতিপ্রসাদ বাবু, তারপর আবার বললেন, আরও একটা কথা ভেবে আমি অবাক হচ্ছি যে শীতাংশুর আত্মা তোমাকে একটুও বিরক্ত কেন করলো না? এটা তো ওর চরিত্রের সঙ্গে মিলছে না, ব্যাপারটা কি? আমি বললাম, আসলে রাত্রে ঘুমের ঘোরে আমি কিছু আওয়াজ পেয়েছি ঠিকই, বইয়ের পাতা উল্টানোর মতো একটা খসখসে আওয়াজ। আমি ভাবলাম বুঝি বাদুর টাদুর চামচিকি টামচিকি হবে। এখন ভাবছি সাপ টাপও হতে পারে। তা হতে পারে বটে। জ্যোতিপ্রসাদ বাবু বললেন, এই অঞ্চলে তাদের সংখ্যা কিন্তু কম নয়, তবে শীতকালে তারা বিশেষ নড়াচড়া করে না। তবে এটুকু তোমায় বলতে পারি, সাপের ভয় এই সময় নেই। আর একটা কথা বলা দরকার, ওই বাড়িতে শীতাংশুর বা সুধাংশুর কোনো আত্মীয়কে
শীতাংশুর আত্মা কখনো বিরক্ত করেনি। আমি বললাম, আমি তো ওদের কারোর আত্মীয় নই, আমাকে ছেড়ে দিল কেন সেটা বুঝতে পারছি না। তাছাড়া রামহরিও তো আমাকে কিছু বলল না। জ্যোতিপ্রসাদ বাবু এবার অবাক হলেন। অনেকক্ষণ চুপ করে থেকে প্রায় ঠান্ডা হয়ে আসা চায়ের কাপে চুমুক দিয়ে বললেন, একেবারে ঠান্ডা হয়ে গেছে। কাপটা সরিয়ে রেখে বললেন, ওই রামহরি লোকটা তোমাকে যদি সব বলে দিত তাহলে তো রোজগারের পথই বন্ধ হয়ে যেত। তোমাকে সাবধান করে দিলে তুমি কি আর ওই হানাকুটিতে থাকতে? তাহলে তোমার খাওয়া দাওয়া পথ সবই বন্ধ হয়ে যেত। তা ভালো কথা, ওই হানাকুটিতে একটাও কি হাসনুহানা গাছ দেখেছ? আমি বললাম, কই না তো। বাড়ির সবটা অবশ্য ঘুরে দেখিনি, তবে হাসনুহানার ঝোপঝাড় থাকলে নিশ্চয়ই চোখে পড়তো। রাত্রে যদিও গন্ধও পাইনি। ও মা, সে কি বলো, গন্ধও পাওনি? সেটাও নতুন কথা শোনালে বাপু। আগে ওই বাড়ি ভর্তি হাসনুহানা গাছ ছিল, সন্ধেবেলা চমৎকার গন্ধ বেরোতো। তা শীতাংশুর খুব প্রিয় ওই গাছটির কি হলো জানো? শীতাংশু মারা যাওয়ার কয়েকদিন পর থেকে হাসনুহানা গাছগুলোতে যেন মোড়ক লাগলো। 1 মাসের মধ্যে গাছগুলো সবই মরে গেল, শুকিয়ে কাঠি হয়ে গেল। রামহরি ওই গাছগুলো কেটে একদিন আগুন লাগিয়ে পুড়িয়ে শেষ করে দিল। তার জায়গায় কিছু মৌসুমি ফুলের চাষ করলো। কিন্তু একটা আশ্চর্যের ব্যাপার দেখো, রোজ সন্ধ্যায় হাসনুহানার গন্ধ পাওয়া যেতে লাগলো ওই বাড়িতে। সে এক আশ্চর্য ব্যাপার, গাছ নেই, ফুল নেই, অথচ গন্ধ আছে। এত কিছু শোনার পর আমার মনে হয় শরীরটা কাঁপছিল। আমি বললাম, দাদু, আমার শরীরটা না খুব খারাপ, কয়েক বছর ধরে খুব ভুগছি। আমার ওজন ছিল প্রায় 75 কেজি, এখন দাঁড়িয়েছে 60। প্রায় শরীর না বিনা কারণে জ্বর চলে আসতো, রক্তে কিছু জীবাণু পাওয়া যায় না। আমি ডাক্তারের পরামর্শে এখানে থাকতে এলাম শরীর সারাবার জন্য। কিন্তু এখানে থাকলে যদি ভয় মারা যাই তাহলে তাহলে কি হবে? আমি প্রায় ভেঙে পড়লাম। জ্যোতিপ্রসাদ বাবু আমাকে বললেন, তোমারও বাড়িতে না থাকাই ভালো বলে আমি মনে করি। কাল রাতে কিছু হয়নি ঠিকই, হয়তো শীতাংশুর আত্মা অন্য কোথাও ছিল। যা হোক, খুব বাঁচান বেঁচে গেছে। অবশ্য শীতাংশু কাউকে মেরে ফেলেনি যদিও, তবে ওর স্বভাবে ইয়ার্কির ভাবটা আছে বটে। মরেও ইয়ার্কি ছাড়তে পারেনি। কেউ মরেনি ঠিকই, কিন্তু মরতেও তো পারতো না। তুমিও হানাকুটি ছেড়ে দাও। যদি কিছু মনে না করো, তুমি আমার বাড়িতেই থেকে যাও বাবু। তুমি আমাকে দাদু বলে ডেকেছো, তুমি দাদুর বাড়িতে থাকবে। আমার বাড়িতে আমরা স্বামী আর স্ত্রী থাকি। এখানেই আমার সারাটা জীবন কাটলো। আর ডাক্তারি করি না, এখানে ভালো ডাক্তার অনেক আছে। আমার অবশ্য একেবারে ডাক্তারি ছাড়ার উপায় নেই। পুরনো সব লোক আমাকেই ডাকে, সেই সব ক্ষেত্রে আমিই যাই, তবে টাকা নিই না। তুমি এখানে থাকলে বোধহয় ভালোই থাকবে। তোমার শরীরের সমস্যাটা একটু বুঝতে পারবো। কি, রাজি তো? আমি দেখলাম ভদ্রলোক ভারী সরল আর আন্তরিক মানুষ, মনে কোনো অভিসন্ধি নেই। আমি তো বেজায় খুশি হলাম, বলাই বাহুল্য। আমি একটু পরে একটা সাইকেল রিক্সা নিয়ে হানাকুটিতে গিয়ে রামহরিকে বললাম, আমার দাদু জ্যোতিপ্রসাদের বাড়ি যাচ্ছি, এখানে আর থাকবো না। রামহরি কোনো কথা বলল না, তবে মনে হলো ও একটু দুঃখিতই হয়েছে। আমি আমার জিনিসপত্র সব গুছিয়ে নিলাম। বেশি গোছানোর ছিল না অবশ্য, মিনিট 10-এর মধ্যেই গোছানো সব শেষ হয়ে গেল। হঠাৎ আবিষ্কার করলাম আমার আনা পঞ্জিকাটা টেবিলে নেই। আমি রামহরিকে পঞ্জিকার কথা জিজ্ঞেস করলাম।
রামহরি তার মাথা চুলকে কাচুমাচুভাবে বলল, পঞ্জিকা কোথায় সে জানে না। সে আমায় জানালো আমি সকালে বেরিয়ে যাওয়ার পর ঘর গুছিয়েছিল সে ঠিকই, তবে টেবিলে কোনো রকম পঞ্জিকাই সে দেখেনি। ওর কথায় অবিশ্বাস করার কিছুই ছিল না। রামহরি খামোকা 3 টাকা দামের একটা পঞ্জিকা সরিয়ে ফেলবে সেটাও সম্ভব বলে মনে হয় না। তবু আমি ঘরটা একবার ভালো করে খুঁজে দেখলাম। না, সত্যিই পঞ্জিকাটা আর পেলাম না। এরপর বেশ কিছুদিন আমি জ্যোতিপ্রসাদ বাবুর বাড়িতেই ছিলাম। একদিন উনি বৈঠকখানায় বসে খবরের কাগজ পড়ছিলেন। বললেন, কাগজটা এক্ষুনি এলো। কলকাতার কাগজ পেতে পেতে সন্ধে হয়ে যায়। বলে কাগজটা আমার দিকে এগিয়ে দিলেন। এরপর চা আর বাড়িতে তৈরি কেক খেলাম, সঙ্গে কিছু কাজু বাদাম। এনাদের বাড়িতে রাত্রে বেশ তাড়াতাড়ি রাত্রিরের খাবার দাবার সেরে ফেলেন। জ্যোতিপ্রসাদ বাবু বললেন, এ বাড়িতে অনেক বই আছে, কাল সেগুলো থেকে বেছে নিও তোমার যা পছন্দ। পড়তে পারো, তবে কি জানো, বেশি রাত জাগা ঠিক নয়। আমি যদিও ভোর 5টায় উঠি, তারপর একটু হাঁটতে বেরোই। কাল তোমাকেও ডেকে নেব। স্বাস্থ্যের পক্ষে ভারী ভালো এই হাঁটা, আর মনটাও দেখবে ভালো থাকে। সর্বনাশ, উনি বলেন কি? সকাল 5টায় ঘুম ভাঙাবেন আমার? কিন্তু আপত্তি আর করা গেল না, চুপ করেই রইলাম। রাত্রে ঘুমটা বেশ ভালোই হলো, তবে অনেক স্বপ্ন দেখলাম। স্বপ্নগুলো ভারী অদ্ভুত। খুব যেন একটা ঠান্ডার দেশে চলে গেছি। ঠান্ডায় কষ্ট হচ্ছে, এদিকে আমার খালি গা, আবার পায়ে জুতো নেই। চারিদিকে আবার হাসনুহানার গন্ধ। একবার মনে হলো আমি একটা বিমানে উঠে কোথায় যেন যাচ্ছি। বিমানের ইঞ্জিনটা খারাপ হয়ে গেছে। বিমানেও পাচ্ছি হাসনুহানার গন্ধ। সকালে রোদ্দুরে ঘুম ভেঙে গেল। হাতে ঘড়ি ছিল, সেটা দেখলাম। এ বাবা, সকাল কোথায়? 8:20। কই, জ্যোতিপ্রসাদ বাবু তো ডাকলেন না। মনে হয় ভুলে গেছেন। চট করে উঠে পড়লাম। এ আবার কি? এটা আমি কোথায়? জ্যোতিপ্রসাদ করের বাড়ি তো এটা নয়। এটা তো সেই হানাকোটি, সেই ঘর। এই ঘর ছেড়েই তো কাল চলে গিয়েছিলাম। এখানে ফের কেমন করে এলাম আমি? আমার মাথা তখন ঘুরছে, আর কিছুই ভাবতে পারছিলাম না। একেবারে অজ্ঞান হয়ে গেলাম। যখন জ্ঞান এলো তখন আবার অন্য দৃশ্য। একটা ছোট ঘর, নার্সিং হোমের কেবিন। আমি একটু নড়ে উঠতেই একজন নার্স এসে বললেন, এখন কেমন বোধ করছেন? আমি কোনো মতে উত্তর দিলাম, ভালো। আমি কোথায়? নার্স বললেন, এটা একটা নার্সিং হোম। জিজ্ঞেস করলাম, জায়গাটার নাম কি? নার্স বললেন, মধুপুর। আপনি 3 দিন অজ্ঞান হয়েছিলেন, কাল রাতে আপনার জ্ঞান ফিরেছে। ঘুমের ওষুধ দেওয়া হয়েছিল, আপনি কিন্তু এখনো দুর্বল। 1 কাপ গরম দুধ খেয়ে আবার শুয়ে থাকুন। সুস্থ হয়ে উঠতে আরো 2 সপ্তাহ লেগেছিল। রোজই জ্যোতিপ্রসাদ বাবু 2 বার করে এসে দেখে যেতেন। 3য় সপ্তাহে ফের জ্যোতিপ্রসাদ বাবুর বাড়িতে নিয়ে গেলেন জোর করে। তিনি বললেন, কি কাণ্ড! উফ, সমস্ত মধুপুরে বিরাট চাঞ্চল্য, সব তোমাকে নিয়ে। লোকজন হতভম্ব, পুলিশ হতভম্ব। হ্যাঁ, তোমার বাবা মা এসেছিলেন, 2 দিন থেকে চলে গেছেন। এখানে ভূত বলে একজন ওঝা আছে, সে এক মিডিয়ামের সাহায্যে শীতাংশুর সঙ্গে কথা বলেছে। শীতাংশু নাকি তোমার উপর ভারী চটে গেছে। সে বলেছে আমি নাকি তার অতিথিকে নিয়ে এসেছি, সেটা আমার ভারী অন্যায় হয়েছে। সেই জন্য সে সেদিন রাতের বেলায় আমার বাড়ি থেকে তোমাকে তার বাড়ি নিয়ে চলে গেছে। তবে এই নিয়ে এত হই হই হওয়ার সে তার ভুল বুঝতে পেরেছে। হ্যাঁ, আর একটা কথা, সে বলেছে সে আর কিছুই করবে না। তুমি ইচ্ছে করলে
ফের হানাকুটিতে যেতে পারো, তাতে সে খুশিই হবে। আর হ্যাঁ, পঞ্জিকাটা শীতাংশুই নিয়েছিল দেখার জন্য। কবে কখন অমাবস্যা হয় সেটা জানা খুব দরকার। ওতে নাকি ওর চেনা অনেক আত্মীয় ভারী সুবিধা হয়েছে। হ্যাঁ, এটা অবশ্যই বলতে হবে। অবশ্য না বললেও চলতো যে আমি আর হানাকুটিতে যাইনি, জ্যোতিপ্রসাদ বাবুর বাড়িতেই থেকে কলকাতায় ফিরে এসেছিলাম। এরকমই বিভিন্ন রকম ভূতের গল্প যদি তোমরা শুনতে চাও, তাহলে কিন্তু চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করো। আর আজকের গল্পটা যদি তোমাদের ভালো লেগে থাকে, তাহলে অবশ্যই একটা ছোট্ট লাইক করে দিও। ধন্যবাদ।